হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী, লিখেছেন তাসনিয়া হোসেন। অন্ধকারের ভিতরেও সে কাপা গলায় ডাকে, ইশায়া। ফির হঠাৎ ঝটকা দিয়ে উঠে বসে, চোখ দুটো লাল, শ্বাস ভারী। স্বপ্ন না, তার কাছে একেবারে বাস্তব মনে হয়েছে। মদের অতিরিক্ত নেশায় মাথাটা ধকধক করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভীর বড় বড় শ্বাস নিতে থাকে। ভীর হাত বাড়িয়ে বিছানায় খোঁজে ইশায়াকে, কিন্তু তার হাত শুধু ঠান্ডা শূন্য চাদর চেয়ে ফিরে আসে। ভীরের কপালে ভাঁজ পড়ে। দুই পাশ বালিশ, কম্বল সব দিকে তাকায়, ইশায়া নেই। মুহূর্তে তার বুকটা ধরফর করে ওঠে, যেন কেউ ভেতর থেকে মুঠো করে ধরেছে হৃৎপিণ্ড। এই মেয়েকে হারানোর ভয় তাকে প্রতিটা সেকেন্ড পাগল করে দিচ্ছে। দিন দিন প্রতিদিন তাকে গ্রাস করে ফেলছে এই ভয়। ফির তাড়াহুড়ো করে রুমের লাইট অন করে। উজ্জ্বল আলোয় রুমটা পরিষ্কার, নিস্তব্ধ। ঈশার কোনো চিহ্ন নেই। ভীরের নজর পড়ে রুমের দরজা ভেতর থেকে লক করা। এর মানে ঈশায়ের রুম থেকে বের হয়নি। একটু স্বস্তি আসে বুকে, কিন্তু কোথায় সে? ভীর ধীরে ধীরে ওয়াশরুমের দিকে হাঁটে। আগে থেকে তার মস্তিষ্কে হাজারটা ভয় খেলা করছে। ওয়াশরুমের ভেতর থেকে পানির শব্দ আসছে। সে থেমে যায়, একটা ভারী নিঃশ্বাস চাপে। হয়তো শাওয়ার নিচ্ছে, নিজেকে বলে সে। কিন্তু তখনও সে বুঝতে পারে না কেন এই মেয়েটার প্রতিটা ছোট ছোট আচরণ তার পুরো সিস্টেম কাঁপতে থাকে। কেন সে এত ভয় পায় হারানোর, কেন ভেতরটা এভাবে ছটফট করে। হয়তো তার জীবনে হারানোর মতো এই একটা জিনিসই আছে। নেশার ভার হওয়ায় মাথা আরও কুয়াশার মতো লাগতে থাকে। অনেকক্ষণ পরও ঈশাকে বের হতে না দেখে একসময় ভীর ওয়াশরুমের দরজার সামনে এসে দাঁড়ায়। দরজায় নক করতে দেখে দরজা খোলা চাপানো ছিল। ভীর ভেতরে ঢুকে, আর ঠিক তখনই তার পুরো শরীর শীতল হয়ে আসে। সে জমে যায় জায়গাতেই। ভীরের শির দ্বারা বরফের মতো সোজা হয়ে যায়। ঠান্ডা মেঝের ওপর ঈশার নিথর পড়ে আছে। তার উপর শাওয়ারের পানি পড়ছে। কপাল থেকে রক্ত মিশে পানির সাথে ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে। মাথা বোধ হয় বাথটাবের কোণায় লেগেছে। হয়তো ইচ্ছে করে করেছে। ভীর বুঝতে পারে। ঈশার ঠোঁট নীলচে, চোখ বন্ধ, শরীর কাঁপছে না। এক মুহূর্তে যেন ভীরের হৃৎপিণ্ড সত্যি থেমে যায়। সে দৌড়ে গিয়ে ঈশার পাশে বসে পড়ে। তার হাত কাঁপছে, যেটা কখনো হয় না, কোনো দিন না। সে ঈশার মুখ ধরে দেখে, ঈশার শরীর বরফের মতো ঠান্ডা। কতক্ষণ ধরে পানি পড়ছে সে বুঝতেই পারেনি। ইশায়া, তার গলা কেঁপে ওঠে। এই নামটা উচ্চারণ করার ভেতরেও কেমন একটা ব্যথা জমে আছে। এক সেকেন্ড নষ্ট না করে ভীর ঈশাকে কোলে তুলে নেয়। তার বুক গরম, কিন্তু কোলে থাকা মেয়েটা জমে যাচ্ছে। ওই বইবিরত ভীরের ভেতরটা আগুনে ফেলে দেয়। রুমে এনে বিছানায় শুয়ে দ্রুত ভেজা কাপড় বদলে শুকনো কাপড় জড়িয়ে দেয় দ্রুত। তার শক্ত মাফিয়া হাতগুলো এত অসহায় কখনো দেখায়নি। তার চোখ, মুখ, সব জায়গায় শুধু একটাই জিনিস লেখা, ভয়, নিখাত ভয়। এই মেয়েটাকে হারানোর ভয়। ভীর আগে ডিউগোকে কল করে বলেছিল ডাক্তার নিয়ে আসতে। তার কণ্ঠে আজ রাগ নেই। দরজায় নক করতে ভীর দরজা খুলে দেয়। ভীর আজ অদ্ভুতভাবে অস্বাভাবিক শান্ত। এমন শান্ত যেটা দেখলে বোঝা যায় ভেতরে আগ্নেয়গিরি ফুটছে। ঈশার বারবার নিজের ক্ষতি করার চেষ্টা ভীরকে ভেতর থেকে শিকড় উপড়ে ফেলছে। সে জানে না আর কি করবে, কিভাবে রাখবে এই মেয়েকে নিজের কাছে সুরক্ষিত, কিভাবে বাঁচাবে তাকে। তার ভয়, তার রাগ, তার ভালোবাসা সব একসাথে ভীরকে টেনে নিয়ে যাচ্ছে এমন জায়গা যেখানে সে কখনো আগে যায়নি। ভীর দাঁড়িয়ে আছে ঈশার দিকে তাকিয়ে, আর মনে মনে বলছে, হারানোর মতো আমার জীবনে তুই ছাড়া আর কিছুই নেই। তোকে হারাতে দেব না আমি। গতদিনের সেই ডাক্তারই এসেছে। তার মুখ কঠিন। এত সুন্দর ফুটফুটে ফুলের মতো মেয়েটা কতটা অত্যাচারের শিকার হলে এমন হতে পারে, মেয়েটার জন্য মায়া লাগে তার। লাগবে নাই বা কেন? চাঁদের মতো সুন্দর মেয়েটা এই জানোয়ারের হাতে পড়েছে।
ভিড় চুপচাপ দাঁড়িয়েছে ঈশার বিছানার পাশে। তার হাত দুটো শক্ত হয়ে আছে, যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে মুহূর্তে কিছু ভেঙে ফেলবে। ডাক্তার ঈশার কপালের ক্ষত দেখে। ডাক্তার ধীরে গম্ভীর গলায় বলে, মিস্টার আলভারেজ, পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। উনি নিজেই মাথায় আঘাত করেছেন। আঘাতটা শারীরিকভাবে মাঝারি হলেও পরিস্থিতিটা খুবই বিপজ্জনক। ডাক্তার হাতে থাকা ব্যান্ডেজ দিয়ে ঈশার কপাল জড়িয়ে দিতে থাকে। হাতের প্রতিটা নড়াচড়া সতর্ক, কিন্তু তার মুখের অভিব্যক্তি বলছে বিষয়টা মোটেই সাধারণ নয়। সে ঈশার শরীর ছুঁয়ে দেখে, শরীর এখনও ঠান্ডা, তাপমাত্রা স্বাভাবিকের অনেক নিচে। ডাক্তার আরও গম্ভীর হয়ে ওঠে। দীর্ঘক্ষণ পানিতে ভিজা থাকার কারণে ওনার শরীরের টেম্পারেচার অনেক কমে গেছে। হাইপোথার্মিয়ার মতো অবস্থা হয়েছিল। এতে ঝুঁকি খুবই বেশি। ব্রেন ফাঙ্গাস লো হয়ে যায়, হার্ট রেট কমে যায়, শ্বাস কমে যেতে পারে। উনি বীরের দিকে তাকান। ওনার মাথায় আঘাতটা দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছে করেই করেছেন। বারবার নিজের ক্ষতি করা এটা অত্যন্ত সিরিয়াস সিমটম। বীরের চোখ রক্তচোখা হয়ে ওঠে, কিন্তু সে এবারও চুপ। ডাক্তার আরও পরীক্ষা করে বলে, উনি এখনও অচেতন, কিন্তু রেসপন্স আছে। তবে মানসিক অবস্থা আগের থেকেও খারাপের দিকে যাচ্ছে। ডাক্তার গভীর নিঃশ্বাস ফেলে বীরের দিকে তাকিয়ে বলে, আমি আপনাকে আগেও বলেছি ওনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই। উনি বারবার একটা জিনিস করতে চাইছে। ওনার বেঁচে থাকার ইচ্ছা খুব কম। যখন একজন বারবার নিজের শরীরকে আঘাত করে, নিজেকে কষ্ট দেয়, এটা সেলফ হার্ম বিহেভিয়ারের মধ্যে পড়ে। তার কণ্ঠ আরও গম্ভীর হয়। চিকিৎসা না হলে এই অবস্থা দিন দিন আরও খারাপ হবে। এগুলোকে ক্লিনিক্যালি বলে ডেলিভারিড সেলফ হার্ম সিমটম। যারা এই অবস্থায় থাকে তারা নিজের শরীরের প্রতি কোনো দায়িত্ববোধ রাখে না, কোনো ঝুঁকি বোঝে না, নিজেকে আঘাত করে, ঠান্ডা গরম সহ্য করে, যেখানে সেখানে পড়ে থাকে। কারণ তাদের ভেতরে বেঁচে থাকার ইচ্ছেটাই ধীরে ধীরে মরে যায়। উনি একদম সেই স্টেজে পৌঁছে যাচ্ছেন। ওনাকে 24 ঘন্টা নজরে রাখতে হবে, 1 সেকেন্ডের জন্য একা রাখা যাবে না। ওনার মেন্টাল স্টেট এখন হাই রিস্ক জোন। যদি সত্যি ওনাকে বাঁচাতে চান, ওনার মানসিক চিকিৎসা শুরু করতেই হবে। ডিলে করলে বিপদ আরও বাড়বে। উনি এখন নিজেই নিজের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। আর আমার ভাষায় বললে উনি সুইসাইড অ্যাটেম্প এর প্রথম স্টেজে এসে দাঁড়িয়েছেন। বীর তখন নিঃশব্দে দাঁড়িয়ে, চোখ স্থির, চোয়াল শক্ত, পুরো শরীর জোড়া বরফের মতো জমে আছে। ডাক্তার প্রত্যেকটা শব্দ তার মেরুদণ্ডে আঘাত করেছিল। এই ধরনের রোগীরা নিজের শরীরকে শাস্তি দেয়, নিজেকে আঘাত করে, আঘাত ঢাকার আগে আবার আঘাত করে। এটা কোনো সাধারণ মানসিক সমস্যা না। বীর নীরব, কিন্তু নীরবতার নিচে যেন আগ্নেয়গিরি ফুসছে। আজকে হয়তো ক্ষতটা কম ছিল, অথবা আপনি ছিলেন বলে বড় ধরনের কিছু হয়নি, কিন্তু ভবিষ্যতে এর থেকে অনেক ভয়ঙ্কর হতে পারে। বীরের চোখে লাল। সে কিছু বলে না, শুধু ফ্যাকাশে মুখে ঈশার দিকে তাকিয়ে আছে। ওনার মেডিকেল ট্রিটমেন্ট লাগবে, শুধু শারীরিক না, মানসিকও। ওনাকে এই বাড়িতে রাখাটা এখন সত্যিই রিস্ক, তার নিজের জন্য এবং আশেপাশে মানুষের জন্য। এই কথা বলার সাথে সাথেই বীরের মাথা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে এমন এক বিষাক্ত শীতলতা যা মানুষকে মুহূর্তে হত্যা করতে পারে। ডাক্তার সাহস করে বললেন, ওনাকে হসপিটালাইজ করা উচিত। সাইকিয়াট্রিস্ট ওয়ার্ডে 24 ঘন্টা স্পেশাল কেয়ারে। এরপরই বীরের দৃষ্টি তার চোখে পড়ে। ওই দৃষ্টি যেন খুনের আগেই নীরব দৃষ্টি। মেক্সিকোর আন্ডারওয়ার্ল্ডে যাকে দেখে সবাই নিঃশ্বাস নিতে ভুলে যায়। ডাক্তার বাক্য শেষ করতে পারলেন না, তার ঠোঁট শুকিয়ে আসে। তিনি বুঝতে পারছেন আর এক শব্দ বেশি বললে হয়তো আজ এখান থেকে বেঁচে ফিরবেন না। ডাক্তার ঠোক গিলতে গিলতে বললেন, মেডিসিন আগেরগুলোই কন্টিনিউ করবেন, আর দয়া করে ওনাকে একা রাখবেন না। তারপর আর 1 সেকেন্ডও বসেন না, তিনি দাঁড়ান। ডাক্তারকে যেতে দেখে ডিয়েগোকে উদ্দেশ্য করে বীর বলে, ডাক্তার এখানে থাকার ব্যবস্থা করে দাও।
ডাক্তার অবাক হয়ে যায় বীরের কথা শুনে। তিনি কিছু বলতে গেলে ডিয়েগো বলে নিজে আর নিজের ফ্যামিলির ভালো চাইলে চুপচাপ যেটা বলা হয়েছে সেটা করুন। ডাক্তার অ্যানা আর কিছু বলতে পারেন না। তিনি জানেন ওদের কথা না মানলে এর পরিণতি কি হবে। ডিয়েগোর সাথে বাইরে চলে যান তিনি। দরজা বন্ধ হওয়ার শব্দটুকু শুধু রুমের নীরবতা ভেঙে দেয়। বীর একটুও নড়ে না। তার চোখে ছায়ার মতো ভয়, তার বুকের ভেতরে চাপা বাজের মতো ধকধকানি। সে আমার কাছ থেকে পালাতে চায়, নিজেকেও শেষ করতে চায়। এই ভাবনা তাকে ছেড়ে ফেলেছে। দেওয়ালের দিকে তাকানো চোখে আগুন জ্বলে, কিন্তু ঈশার দিকে তাকালে সেটা ভয় আর অসহায়তায় পরিণত হয়। সে ধীরে, খুব ধীরে বিছানার ধারে বসে। তার আঙুল কাঁপছে। এই মেয়েকে হারানোর ভয় তার পায়ের নিচের জমি টেনে নিয়েছে। যে বীর সব কিছু ধ্বংস করতে পারে, আজ সেই মানুষটা একটি মেয়েকে হারানোর ভয়ে কাঁপছে। নিকোর গাড়ির ভেতর ভারী নীরবতা। বেলা বুক ওঠানামা করছে ব্যথায়। চোখ দুটো লাল, কাঁদেনি, কিন্তু ব্যথা আর অপমান ঠিকই গিলে রেখেছে। সে কিছুই বলেনি। রাগ, জেদ সব নিজের মধ্যে চেপে রেখেছে, কারণ সে জানে একটা ভুল শব্দ মানে নিকোর আরও অগ্রাসন, আরও নিষ্ঠুরতা। এ লোকটা মুখে হাসে আর সেকেন্ডের মধ্যে মানুষ মেরে ফেলার মতো হিংস্র হয়ে ওঠে। তার মাথা এখনো সিটের পাশে ধাক্কা লেগে থকথক করছে, হাত কাঁপছে, কিন্তু সে জানে নীরবতা এখন তার একমাত্র অস্ত্র। বেলার শুধু একটাই কথা মাথায় আসছে বারবার। সেদিন কেন সে এই জানোয়ারটার কাছে গেল, কেন নিজের পায়ে নিজে কোড়াল মারল। বেলা শুধু এটাই ভাবছে, এই জানোয়ারের হাত থেকে রেহাই পাবে কি করে। ভীর তো নিকোকে কিছু বলবে না। ভীরের জন্য মমো কিছু করতে পারবে না। অর্থাৎ বেলা একা, সম্পূর্ণ একা। একাই করতে হবে যা করার। নিকো আর চোখে তাকায় ইসাবেলার দিকে, তারপর ঠোঁট পাকিয়ে ধীরে বলে, কি ম্যাডাম, কিছু বলবেন না? তার কণ্ঠে ব্যঙ্গের সাথে এক ধরনের তাচ্ছিল্য মেশানো। এনার্জি শেষ নাকি? বেলার ভেতরে ভেতরে ফুঁসছে। ব্যথায় দেহ কাঁপছে, কিন্তু ভাঙল না। ধীরে ধীরে সে মাথা তুলে তাকালো। চোখে আগুন, দাঁত কটমট করে চেপে ধরা। এক ফোঁটা শব্দও বের করল না। নিকোর হাসিটা আরও গভীর হলো। ও নীরবতা, ঠিক আছে, ভালো কথা বলবেন না। চুপ থাকাই শ্রেয় তোমার জন্য। নিকোর কোনো কথাতেই কান দিল না বেলা। তাকিয়ে রইল শূন্যে। এই অসভ্যের থেকে আর একটা শব্দ অপচয় করবে না। ব্যথা সহ্য করবে, অপমান গিলে নেবে, কিন্তু তার কাছে ভাঙবে না। গাড়ির ভিতরে এই নীরবতা নিকোর কাছে মজা, আর বেলার কাছে জ্বালা। আবির পুলিশের সাথে কথা বলছে। স্যার, ঘটনার পর থেকে আমাদের বাসায় কাজের মেয়েটা সে আর নেই। হুট করে গায়েব। তার গলায় যেন ভারী হয়ে আসে। আমরা সন্দেহ করছি এই আগুন, এটা দুর্ঘটনা না, এই মেয়েটা কিছু করেছে। ওদের বাড়িতে থাকা মেয়েটির নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সবই আবির পুলিশের হাতে দেয়। অফিসার বললেন, আমরা মেয়েটিকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করার চেষ্টা করব মিস্টার রহমান। সাইমা বেগম ঠিক থাকলেও রাহির গরম ধাতব ওভেনের পাশে লেগে বা হাতের চামড়া উঠে যায়। রাহির সাথে হাসপাতালে জান্নাত ছিল। তেমন গুরুতর আঘাত না হয় রাহিকে আজ রিলিজ দিয়ে দিবে। আদ্রিয়ানকে কেবিনে ঢুকতে দেখে জান্নাত বেরিয়ে আসে। রাহি আদ্রিয়ানকে দেখে খুশি হয়। সে আদ্রিয়ান তার কাছে আসায়। আদ্রিয়ান গলা খাকারি দিয়ে বলে, তুই যা করেছিস রাহি, আমি কখনো ভুলবো না। তুই না থাকলে যা কাল কি হতো। রাহি হালকা হাসে। তার ব্যান্ডেজ মোড়া হাতটা আদ্রিয়ানের হাতের উপরে রাখে। হঠাৎ এরকম স্পর্শে আদ্রিয়ান তাকায় রাহির দিকে। রাহি নরম গলায় বলে, আমি যা করেছি মামুনির জন্য করেছি। আর তুমি কেন আমাকে ধন্যবাদ দিচ্ছ? আমি কি বাইরের মানুষ আদ্রিয়ান ভাই?
রাহির হাসি ছিল সহজ, কিন্তু চোখের গভীরতা অন্য কিছু বলছিল। আদ্রিয়ান আর কিছু বলে না, সে শুধু তাকিয়ে থাকে রাহির দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে। তার চোখে কৃতজ্ঞতা, অপরাধবোধ আর এক অদ্ভুত নরম কোমলতা। আর রাহি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আদ্রিয়ানের মুখের দিকে। এই মানুষটাকে দেখার তৃষ্ণা, স্বাদ হয়তো কোনো দিন শেষ হবে না তার। কিন্তু তার মনে একটা কথা বাজে, এই মানুষটা আমার হবে না, দূর থেকে ভালোবেসে যেতে হবে আজীবন। আদ্রিয়ান বলার মতো কিছু পায় না, এই দিক ওদিক তাকাচ্ছে। রাহির এইরকম তাকানোতে সে বিব্রত হচ্ছে। কিছু সময় পর আদ্রিয়ান বলে, খালা আসছেন। রাহি বলে, তুমি চুলদারি কাটো না কেন আদ্রিয়ান ভাই, তোমাকে পুরো বন মানুষ লাগছে। রাহির মুখে এই কথা শুনে কেন জানি আদ্রিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চলে যায় সে পুরো মধুর স্মৃতিতে। এই জঙ্গলি বন মানুষ কোথাকার, কি হালাত বানিয়ে রেখেছিস, তোকে দেখে রাগ উঠছে আমার। সর, আমার সামনে থেকে সরে যা তুই। সাফার কথায় আদ্রিয়ান অসহায় মুখ করে বলে, কাল কাটিয়ে নিব, এরকম করিস না, একটু কাছে আয়। বলে আদ্রিয়ান সাফার হাত ধরে নিলে সাফার আগে কটমট করে তাকিয়ে বলে, চুপ থাক, একদম ছবি না আমার। আগে বন মানুষ থেকে মানুষ হয়ে আয়, তোকে দেখে আমার রাগ উঠছে। পুরো কথা মনে হতেই হাসে আদ্রিয়ান। রাহি এক দৃষ্টিতে তাকিয়েছে আদ্রিয়ানের দিকে। কতটা দিন পর এই মুখে হাসি দেখছে। কি হলো, হাসছো কেন? রাহির কথায় আদ্রিয়ানের ধ্যান ভাঙে। বাস্তবতার সামনে আসতেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ভিতর থেকে। আদ্রিয়ান বলে, দেখার মানুষ নেই, বলার মানুষ নেই, রাগ করার মানুষ নেই, অভিমান করার মানুষটা নেই, আমার সব কিছুর দিকে নজর রাখার মানুষটা নেই। এজন্যই আর কিছু করতে ইচ্ছে করে না। বলে উঠে দাঁড়ায় আদ্রিয়ান, আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। রাহি তাকিয়ে দেখে আদ্রিয়ানের চলে যাওয়া। বীর অনেকক্ষণ চুপচাপ বসে থাকে ঈশার কাছে, ভাবছে সে কিছু একটা। কিভাবে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, এটাই তার মাথায় ঘুরছে। টাকা পয়সা ক্ষমতা দিয়ে যদি কিছু হতো, সে সেটা মুহূর্তেই করে ফেলতো। ডাক্তারের কথাগুলো বারবার ভাবাচ্ছে ভীরকে। ঈশাকে হসপিটালাইজ সে করতে পারবে না, কোনো কিছুর কারণেই সে ঈশাকে চোখের আড়াল হতে দিবে না। যা করবে, যা করতে হবে তার চোখের সামনেই। আর ভালো ডাক্তার আনবে সে, সব কিছুর ব্যবস্থা এখানেই করবে। শুধু ভালো ডাক্তার না, পৃথিবীর সেরা ডাক্তার আনবে। এরপর তিল পরিমাণ ক্ষতি হতে দেবে না ঈশার। বীর গম্ভীর নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে যায়। তার পদক্ষেপের শব্দ পুরো করিডোরে প্রতিধ্বনি হতে তোলে, একটা ভারী অস্থির নিয়ন্ত্রণহীন ক্ষমতার মতো। অফিস রুমে ঢুকেই বীরের ভেতরে রাগ ফেটে বেরোয়। বীর ডিয়েগোকে ডাকে, 2 সেকেন্ডও লাগে না, ডিয়েগো হাজির। বীর তার দিকে ফিরে তাকায়। ঈশার ফাইল এগিয়ে দিয়ে বলে, এর স্পেশালিস্ট সব থেকে ভালো ডাক্তার নিয়ে আসো। ডিয়েগো মাথা নিচু করে সম্মতি জানায়। বীর আবার গর্জে ওঠে, সবচেয়ে ভালো চাই, দাম যতই হোক, যে দেশেই থাকুক, এয়ারলিফট করে নিয়ে আসো। টুনাইট, ডু ইউ হিয়ার মি ডিয়েগো? নট টুমোরো, টুনাইট। ডিয়েগো মাথা নাড়ে, যত তাড়াতাড়ি সম্ভব করছি বস। বীর চুল খামচে ধরে নিজের, তার শরীরের প্রতিটা স্নায়ু যেন অধৈর্য হয়ে উঠেছে। বীর ঠান্ডা গলায় সান্তিয়াগোকে বলে, গার্ড ডাবল করে দাও। আরও কিছু ওয়েল ট্রেন্ড মহিলা গার্ড লাগবে। সান্তিয়াগো মাথা নাড়ায়। ঠিক সেই মুহূর্তেই রানিয়া দৌড়ে আসে। বস, ম্যামের জ্ঞান ফিরেছে। কেমন যেন করছেন, বুঝতে পারছি না। মারিয়েলেনা ধরতে গিয়েছিল, উনি ফুলদানি দিয়ে মাথায় আঘাত করেছেন। বীরের চোখের মনি সংকুচিত হয়ে পাথরের মতো শক্ত হয়ে যায়। 1 সেকেন্ড সময় নষ্ট না করে সে রুমের দিকে ঝড়ের মতো ছুটে যায়। দরজা জুড়ে খুলতেই দেখে 5 জন মহিলা গার্ড মিলে ঈশাকে চেপে ধরেছে। ঈশার নিঃশ্বাস হাঁপিয়ে উঠছে,
মুখে আতঙ্কের ছাপ, চোখ লাল, অস্থির হয়ে আছে। ভিড়ের প্রবেশ মাত্রই গাটরা ভয় পেয়ে সরে যায়। মাটিতে পড়ে আছে ভাঙা ফুলদানি আর রক্তমাখা কাচের টুকরো। ঈশা বীরকে দেখেই স্থির হয়ে যায়। তার কয়েক সেকেন্ড আগে উগ্রতা মুহূর্তেই নিভে যায়। ভিড়ের কাছে গিয়ে বসতেই ঈশা কাপা গলায় বলে, আমি কিছু করিনি, আমি কিছু করব না, আমি কিছু করব না। আমার মাকে মারবেন না। আমার মা বাবাকে ছেড়ে দিন প্লিজ। তার ভয় এতটাই প্রগাঢ় যে কথা বলার ফাঁকে শ্বাস কেঁপে উঠছে। সে ধীরে ধীরে স্বাভাবিকের মতো কথা বলার চেষ্টা করলেও হঠাৎই ভয় তাকে ছেড়ে ফেলছে। ছোট্ট শরীরটা বারবার কেঁপে কেঁপে উঠছে। ফির দু হাতে ঈশাকে আগলে নেয় বুকের মধ্যেখানে। শোনো, রিল্যাক্স, কেউ কিছু করবে না, ওরা সেফ আছে, সবাই ভালো আছে। কিন্তু ঈশার ভিতরে আতঙ্ক। হঠাৎ সে ভিড়ের শার্টের কলার চেপে ধরে চিৎকার করে ওঠে, আমার মা আগুনে পড়ে যাবে, ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি সব শুনবো, সব কথা শুনবো, আপনাদের যা বলবেন সব করব, সব। ডাক্তার অ্যানা সাইড থেকে বলে ওঠে, এটা সাধারণ ভয় না, এটা এমন এক মেন্টাল ব্রেক যেখানে মানুষের মস্তিষ্ক বাস্তবতা হারিয়ে ফেলে। ঈশার চোখে তখন আগুনের প্রতিবিম্ব, যেন সে সত্যিই দেখছে তার মা আগুনে পড়ে যাচ্ছে। তার চিৎকারে রুম কেঁপে ওঠে। বীর তাকে বুকের সাথে আরো শক্ত করে টেনে নেয়। শান্ত হও, কিছু নেই এখানে, তাকাও, দেখো, তাকিয়ে দেখো, এখানে কিছু নেই, কোনো আগুন নেই। কিন্তু ঈশা শুনতে পাচ্ছে না, কিছুই সে শুনছে না। ডাক্তার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু এগোতে ভয় পাচ্ছে। ঈশা হঠাৎ ভিড়ের বুক ঠেলে দৌড়ে যেতে চায়, কিন্তু ভিড়ের শক্ত শরীর সে পেরে ওঠে না। মা, মা বলে চিৎকার করে কাঁদতে থাকে ঈশা। আগুন, আগুন, আমার আম্মু, কেউ বাঁচান। ভিড় তাকে শক্ত করে ধরে রাখে। আর তখন ঈশা তার হাত ধরে পুরো শক্তিতে দাঁত বসিয়ে দেয়। মাংস ছিঁড়ে রক্ত বেরিয়ে আসে। যন্ত্রণায় ভিড়ের শ্বাস থেমে যায়, তবুও সে ছাড়ে না। ঈশাকে শক্ত করে আঁকড়ে ধরে আছে। ঈশা থামছে না, আরো জোরে চিৎকার করতে থাকে, কেউ নেই, সব ঠিক আছে। ঈশা কিছুই মানে না। চিৎকার করতে করতে কান্নায় আতঙ্কে সে বীরের বুকের উপর ঢলে পড়ে। বীরের হৃদস্পন্দন তখন যেন ভেঙে পড়ছে। বারবার একই রকম পরিস্থিতি। বীর ঈশার চুল মুখ থেকে আলতো করে সরিয়ে শোয়াতে চায়, কিন্তু চুল মুখ থেকে কানের কাছে নিতেই তার কাছে কিছু উষ্ণ ভেজা জিনিস লাগে। বীর হাত তুলে তাকাতেই দেখে রক্ত, তার হাতে লাল রক্ত। বীরের পুরো সত্তা কেঁপে ওঠে। সে দ্রুত ঈশাকে সামনে আনে দেখে নাক আর কান দিয়ে রক্ত বের হচ্ছে, মুখ নিস্তেজ। দিশেহারা বীর চিৎকার করে ডাক্তারকে ডাকে, ডাক্তার, রক্ত কেন বের হচ্ছে, কি হয়েছে? তার কণ্ঠ ভেঙে যাচ্ছে। বীর আলভারেজ ভয় পাওয়া দৃশ্য কেউ জীবনে দেখেনি। ডাক্তার ভয়ে ভয়ে এগিয়ে আসে। বীর তখন ঈশাকে বুকের মাঝে জড়িয়ে রেখেছে, তার শরীর কাঁপছে। ডাক্তার বলে, বিছানায় শুইয়ে দিন এখনই। বীর নিজে হাতে ঈশাকে শুইয়ে দেয়। ডাক্তার দ্রুত লাইট জ্বালিয়ে নাক কান পরীক্ষা করে। তার মুখের রং পাল্টে যায়। বীর গর্জে ওঠে, বলুন কি হয়েছে? ডাক্তার গভীর শ্বাস নিয়ে বলে, মিস্টার আলভারেজ, তার মানসিক অবস্থা, তার ভয়, ট্রমা, হ্যালুসিনেশন এসব মিলে তার ব্লাড প্রেশার হঠাৎ ভয়ানকভাবে বেড়ে গেছে। মানে রক্তচাপ এত বেড়ে যায় যে নাকের ভিতরে রক্তনালী ফেটে, কানের ভিতরের রক্তনালী ফেটে রক্তপাত শুরু হয়। মস্তিষ্কের উপর তীব্র চাপ পড়ে। এতে অজ্ঞান হয়ে পড়া খুবই স্বাভাবিক। ডাক্তারের কণ্ঠ নিচু হয়, যদি এটা আর একটু বাড়ত উনি স্ট্রোক করতে পারতেন, এমনকি জীবন ঝুঁকিতে চলে যেত। বীরের পুরো শরীর নিস্তব্ধ হয়ে যায়। তার চোখ নিস্পন্দন, তার নিঃশ্বাস ভারী। উনি বাস্তব অবাস্তব আলাদা করতে পারছেন না। উনি এখন যে কাউকে বিপদে আছে মনে করছেন। বীরের নিচু গর্জন বের হয়, এটা এখনই বন্ধ করুন, যেভাবেই হোক।
ডাক্তার ভয়ে ভয়ে বলে ওনাকে এই মুহূর্তে কঠোর মনিটরিং, সেডেশন এবং স্থায়ী সাইকিয়াট্রিক কেয়ার দরকার। আর মনে হয় উনি কিছু থেকে খুব বেশি ভয় পেয়েছেন, এজন্যই ট্রমাটাইজ হয়ে আছেন। ভীরও বুঝতে পারছে না হঠাৎ ঈশার এত ভয় পাওয়ার কারণ কি। আগুন কোথা থেকে এসেছে? বারবার একই কথা আওড়াচ্ছে।